2 সহস্রাধিক মানুষের তাজা প্রাণ আর অন্তত 1010 মানুষের অঙ্গহানির এক রক্তক্ষয়ী যুদ্ধ থেকে মাত্র মাস 3 দূরে দাঁড়িয়ে আজকের কথাগুলো বলছি। শহরের রাস্তায় এখনো শহীদ ওয়াসিমদের রক্তের ছোপ ছোপ দাগ লেগে আছে। স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি এখনো শহীদের পরিবারগুলো। ইয়ামিনের মা হয়তো কাউকে পেলেই জানতে চাইছে আমার খোকার উপর কিসের এত রাগ ছিল ওদের। সে প্রশ্নের উত্তর হয়তো কেউ কোনোদিন দিতে পারবে না। বুকের ভেতর গুলি নিয়ে নিস্তেজ পড়ে থাকা শরীরটাকে ওরা যেভাবে কুকুরের মতো টেনে হিঁচড়ে খেয়েছে, সভ্য এই সমাজে সেই উত্তর কি আসলেই আছে? পুড়ে যাওয়া লাশগুলোর কথা মনে করে সারা জীবন হয়তো হৃদয়টা পুড়তে থাকবে হতভাগা সেই মায়েদের। শহীদ ওমরের মা এখনো মানুষ পেলেই হয়তো প্রশ্ন করছে, আমার ছেলের বুকে ওরা এতগুলো গুলি কেন করলো? মারার জন্য তো একটা গুলি যথেষ্ট। তৃষ্ণা পেলে মুগ্ধের মায়ের হয়তো কানে বেজে উঠবে, পানি লাগবে, পানি। শুনেছি স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন। স্বাধীনতার এই পতাকা সমুন্নত রাখতে যারা জীবন দিয়েছেন তাদের সে রক্ত যেন বৃথা না যায়। এ পতাকার জন্য যেন আর কাউকে জীবন দিতে না হয়। স্বাধীনতার এমন যুদ্ধ আর দেখতে চাই না। এ যুদ্ধের প্রতিপক্ষ অনেক হিংস্র, খুব নিষ্ঠুর। ওরা বুকে গুলি নিয়ে কাঁদতে থাকা মানুষকেও শান্তিতে মরতে দেয় না। ওরা আরো রক্ত চায়। 15 বছর মুসলিম নিধন করে ওদের এতটুকু অনুশোচনা নেই। রক্তের নেশায় এখনো বুঁদ হয়ে আছে হিংস্র পশু আত্মাগুলো। এদিকে এক পক্ষ নিজেদেরকে বিজয়ী ভেবে ঘরে ফিরেছে। ঘরে ফেরার আগে যাদের বাড়ি ঘরে আগুন দিয়ে ঘর থেকে বের করেছিল, সেই শত্রুকেই আবার তুলে নিয়েছিল নিজেদের ঘরে। ছাত্রলীগ নিষিদ্ধের কথা বলছে। এই নিষিদ্ধ করবার ম্যান্ডেটটা, নিষিদ্ধ করবার অধিকারটা তাদেরকে কে দিল? তারা এদেশের মানুষ, রাজনীতি করার অধিকার সকলের আছে। আমাদের কেড়ে নেওয়া যেমন অন্যায় ছিল, আমরা আরেকজনের কেড়ে নেওয়ার অধিকার, এটা আমরা এভাবে বলি। আওয়ামী মানবরূপী দানব ঘাড়ের উপর বিষাক্ত কার্বন ডাই অক্সাইড ফেলছে, আর আমরা সেটাকে অক্সিজেন ভেবে বুকে নিচ্ছি। বিষাক্ত সাপ থেকে নিরাপদ না হয়ে সাপ নিয়ে খেলার পরিণতি কি হতে পারে সেটা বুঝতে খুব বেশি দেরি করবার প্রয়োজন নেই। আমার এই বার্তা আপনাদের কাছে পৌঁছানোর কয়েক ঘন্টা পরেই আপনার ঘরে যে শত্রুকে জায়গা দিয়েছিলেন তাদের সেই বিষমাখা মুখের বিষ আপনার গায়ে নেয়ার জন্য প্রস্তুত থাকুন। পূর্ব দিকে তাকিয়ে দেখুন, আকাশ আবারও কালো হয়ে এসেছে। ঘুটঘুটে অন্ধকার দেখে ঝড়ের গতি যতটুকু ভাবছেন অন্ধকারের সেই ঝড়ো বাতাস আসলে আলোর চেয়েও বেশি গতি নিয়ে ধেয়ে আসছে সবকিছু লন্ডভন্ড করে দিতে। প্রলয়ঙ্করী সেই ঝড়ের কবল থেকে প্রিয় মাতৃভূমিকে বাঁচাতে হলে দেশ রক্ষার পবিত্র দায়িত্ব যাদেরকে দেয়া হয়েছে, চলুন দেখে আসি তারা আসলে কতটা প্রস্তুত। জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত সেনাবাহিনী ছাত্র আন্দোলন নিয়ে তেমন মাথা ঘামায়নি। ছাত্রলীগ যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের উপর আক্রমণ করেছিল, মূলত সেদিন থেকে সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিভিন্ন গ্রুপগুলোতে আলোচনা সমালোচনা শুরু হয়। 17 তারিখ সকল ডিভিশনের জিওসিরা অফিসার এবং সৈনিকদেরকে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন। জিওসিদের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, সরকার মিসক্রিয়েন্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে, এটা নিয়ে সেনাবাহিনীর মাথা ঘামানোর কিছু নেই। 11 ডিভিশনের মেজর জেনারেল খালেদ আল মামুন, 55 ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাহবুবুর রশিদ এবং কুমিল্লা ডিভিশনের জিওসি জাহাঙ্গীর আলম ছিলেন সবচেয়ে বেশি আক্রমণাত্মক। ছাত্রদের পক্ষে কোনো পোস্ট কিংবা প্রোফাইল পিকচার লাল করার বিরুদ্ধে তাদের ছিল কঠোর বার্তা। 17 জুলাইয়ের গুরুত্বপূর্ণ আরেকটি ঘটনা হলো হাসিনা এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানকে বিমান বাহিনীর MI-17 হেলিকপ্টারকে এভি গান কনফিগারেশন লোড করতে বলেন, যা মূলত যুদ্ধকালীন চূড়ান্ত সময় ব্যবহার করা হয়। এয়ার চিফ হাসিনাকে উল্টো প্রশ্ন করেন, আমাদের সেনাবাহিনী কি এখনো ফেল করেছে? তাহলে এত দ্রুত বিমান বাহিনী কেন? বিমান বাহিনী প্রধানের মুখের উপর এমন বক্তব্যে শেখ হাসিনা প্রচন্ড ক্ষেপে যান। এর পরপরই তিনি বিমান বাহিনী প্রধানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ এবং লেফটেন্যান্ট জেনারেল মুজিবকে নির্দেশ দেন। আর্মি ইন্টেলিজেন্স থেকে এই পরিকল্পনার তথ্য জেনে বিমান বাহিনী প্রধান ওই রাতেই তার নিরাপত্তার জন্য গাজীপুর থেকে এয়ার কমান্ড নিয়ে আসেন, যে ইউনিটটি এখনও বিমান বাহিনী প্রধানের নিরাপত্তার দায়িত্বে ঢাকাতেই অবস্থান করছে। যাই হোক, বিমান বাহিনী প্রধান সেদিন রাজি হলে ব্ল্যাক আউটের সময়টা আরও ভয়ঙ্কর হতে পারত। বিমান বাহিনীর সহায়তা না পেয়ে শেখ হাসিনা পরদিন র্যাব প্রধানকে ডেকে আদেশ দেন তার হেলিকপ্টার প্রস্তুত রাখার।
র্যাব প্রধান হাসিনার আদেশ অনুযায়ী ছাত্রদের বিরুদ্ধে অপারেশনে হেলিকপ্টার ব্যবহার করেন। হেলিকপ্টারের গুলিতে যতগুলো হতাহতের ঘটনা ঘটেছে সবগুলোই র্যাবের হেলিকপ্টার থেকে করা হয়েছিল। র্যাবের পাশাপাশি ঢাকার বাইরে দু একটি পাদে প্রায় সবকটি ডিভিশনের জিওসিরা দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। ঢাকার বাইরে থেকে বিশেষ করে ডিভিশন সাপোর্ট ব্যাটালিয়নকে অগ্রাধিকার ভিত্তিতে ঢাকায় নিয়ে আসা হয়, কারণ তাদের সাথে এপিসি সুবিধা ছিল। এপিসি গাড়িগুলো মূলত ছাত্রদের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার জন্যই আনা হয়েছিল। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এলাকা কেপিআই রক্ষায় 19 তারিখে সেনা নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নিয়ম অনুযায়ী সেনাবাহিনীর কেপিআই রক্ষার দায়িত্ব পালন করার কথা থাকলেও বিভিন্ন জায়গায় দেখা গেছে সেনাবাহিনীর ছত্রছায়ায় পুলিশ এবং আওয়ামী লীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্রদের উপর হামলা চালিয়েছে। কোথাও সরাসরি সেনাবাহিনীকেও গুলি চালাতে দেখা গেছে। এর মধ্যে ঢাকার 46 পদাতিক ডিভিশনের ইনফ্যান্ট্রি ব্রিগেডের ইউনিটগুলো ঢাকার প্রাণ কেন্দ্রগুলোতে ছাত্রদের উপর সবচেয়ে বেশি দমন পীড়ন চালিয়েছে। অনুসন্ধানে 19 থেকে 23 জুলাই পর্যন্ত গণহত্যার সাথে জড়িত সেনাবাহিনীর কয়েকজন অফিসারের নাম উঠে এসেছে, যারা এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ সব পদে বহাল আছেন, যা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের জন্য অত্যন্ত বিপজ্জনক। কতটা বিপজ্জনক সেটা বোঝার জন্য আন্দোলনের সময়টাতে ওই অফিসারদের ভূমিকা কি ছিল সেটা একটু দেখে আসি। আন্দোলনের সবচেয়ে বেশি রক্তক্ষেকো ছিলেন বিজিবির ডিজি মেজর জেনারেল আশরাফ। সূত্র জানিয়েছে ভারতীয় নাগরিকদের বিজিবির পোশাক পরিয়ে মাঠে নামিয়েছিলেন বিজিবির এই মহাপরিচালক। সেনাবাহিনী শেখ হাসিনাকে পদত্যাগের পরামর্শ দেওয়ার পরেও শুধু বিজিবিকে নিয়ে হত্যাকাণ্ড চালিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার গ্যারান্টি দিয়েছিলেন মেজর জেনারেল আশরাফ। 5 তারিখ হাসিনা পালিয়ে যাবার আগ মুহূর্তে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে বলেছিলেন কয়েক হাজার মানুষ মারলেই পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে, অতএব কোনো অবস্থাতেই যেন প্রধানমন্ত্রী পালিয়ে না যান। স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি এমনটাই পরামর্শ দিয়েছিলেন। 5 তারিখ সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা শহরে সবচেয়ে বেশি তৎপরতা ছিল বিজেপির। ওই দিন সকাল থেকেই ঢাকার প্রবেশ পথগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছিল মেজর জেনারেল আশরাফের বিজিবি। বিজিবির একটি সূত্র জানিয়েছে বিজিবি মহাপরিচালক প্রতিদিন সিওদের কাছ থেকে হিসেব নিতেন কে কতজন ছাত্র হত্যা করেছে। বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় খুনের সেই প্রতিযোগিতায় সবচেয়ে ভালো পারফর্মার ছিল কর্নেল রিদওয়ান। সূত্রের মতে ছাত্র আন্দোলনে বিজিবি অন্তত 500 শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে। বিজিবি প্রধান এবং রিদওয়ানের মতো তার অনুগত অফিসারদের জেলে থাকার কথা, কিন্তু তারা এখনো গুরুত্বপূর্ণ সব দায়িত্ব পালন করে যাচ্ছে। আর মেজর জেনারেল আশরাফ এখন পর্যন্ত বিজিবি প্রধানের চেয়ারেই বসে আছেন। 46 ডিভিশনের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমরান 24শে জুলাই রাতে তড়ি ঘড়ি করে বের হচ্ছিলেন। এ সময় পাশ থেকে আরেকজন অফিসার তাকে জিজ্ঞেস করেছিলেন কোথায় যাচ্ছেন। তিনি তখন বলেছিলেন শিকারে যাচ্ছি। শিকার শেষে পরদিন নিজেদের মধ্যে কতজনকে গুলি করে মেরেছেন তা নিয়ে হাসাহাসি করেছিলেন ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমরান। ব্রিগেডিয়ার ইমরান 5 তারিখ যারা কুয়ের পরিকল্পনা করেছিলেন তাদের মধ্যে অন্যতম। যদিও সেনা প্রধানের দূরদর্শিতায় তা সম্ভব হয়নি, কিন্তু অদৃশ্য কারণে তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কুমিল্লার জিওসি মেজর জেনারেল জাহাঙ্গীর আলমের পাঠানো কুমিল্লার 15 বিট সাপোর্ট ব্যাটালিয়নকে বাড্ডায় ছাত্রদের দমনে নামানো হয়েছিল। আপনাদের মনে থাকবার কথা 4 তারিখ দুপুরে কুমিল্লার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছিল, যেখানে দেখা গিয়েছে সেনাবাহিনীর একটি এপিসি থেকে পুলিশের দিকে লক্ষ্য করে ফায়ার করা হচ্ছে। অনেকের মাঝে একটি ভুল ধারণা রয়েছে যে কুমিল্লা ক্যান্টনমেন্টের সেনাবাহিনী হয়তো ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছিল। মূল ঘটনা হলো 4 তারিখ দুপুর 11টার দিকে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া ওই ভিডিওটি একজন জুনিয়র অফিসারের ব্ল্যাঙ্ক ফায়ার। ওই সময় ছাত্রদেরকে দেখা যায় এপিসির পাশে উল্লাস করতে। ঘটনার পরপর কুমিল্লার কুখ্যাত সন্ত্রাসী এমপি বাহার শেখ হাসিনার মিলিটারি সেক্রেটারিকে বিষয়টি ফোন করে জানালে উক্ত এপিসি ইউনিটটিকে ক্যান্টনমেন্টে ব্যাক করান জিওসি জাহাঙ্গীর আলম। ওই ঘটনাটিকে তিনি পরবর্তীতে নিজের ক্রেডিট হিসাবে মানুষের সামনে তুলে ধরে নিজেকে আওয়ামী বিরোধী হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, যার ফলশ্রুতিতে তিনি ডিজিএফআই প্রধানের মতো গুরুত্বপূর্ণ একটি পদ বাগিয়ে নেন। অথচ 4 তারিখ ওই ঘটনা বাদে কুমিল্লায় সবখানে সেনাবাহিনীর পাহারায় ছাত্র জনতাকে হত্যা করেছে আওয়ামী সন্ত্রাসীরা। 5 তারিখ সেনাবাহিনীর তৎকালীন চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল শাহিনুল হক খুনিদের অন্যতম একজন। কট্টর ভারতপন্থী এই দালাল আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত হাসিনাকে টিকিয়ে রাখার যুদ্ধ চালিয়ে গিয়েছে। হাসিনা চলে যাবার পরও সেনাবাহিনীতে কু করার চেষ্টা করেছেন শাহিনুল হক। অথচ সেনাপ্রধান মধুর শাস্তি হিসেবে তাকে সিজিএস থেকে সরিয়ে এনডিসির কমান্ডেন্টের মতো গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন। এছাড়া সম্প্রতি আওয়ামী ঘেঁষায় এই কর্মকর্তাকে 15 বছর ধরে যেসব সেনাবাহিনীর কর্মকর্তারা প্রমোশন বঞ্চিত ছিলেন তাদের প্রমোশনের লক্ষ্যে গঠিত কমিটির প্রধান করা হয়েছে তাকে, যে কারণে বঞ্চিত অফিসারেরা শঙ্কায় আছেন ন্যায্য অধিকার ফিরে পাবার।
নবম ডিভিশনকে মনে করা হয় ঢাকার সেফগার্ড। এই পদে প্রধানমন্ত্রীর সবচেয়ে বিশ্বস্ত অফিসারকে বসানো হয় সব সময়। নবম ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খানও ছিলেন হাসিনার গুম খুনের অন্যতম দোসর, অথচ তাকে এখনো পর্যন্ত স্বপদে বহাল রাখা হয়েছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। 5 তারিখের আগে আশুলিয়াতে ছাত্র হত্যা থেকে শুরু করে 5 তারিখের পরে গার্মেন্টসের সব অস্থিরতার জন্য নবম ডিভিশনের এই জিওসি সরাসরি যুক্ত। সেনাবাহিনীর স্পর্শকাতর আরেকটি জায়গায় বসে আছেন আরেক খুনি ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদ। সেনাবাহিনীর সিভিল যে কোনো অপারেশনে যেতে ডিরেক্টর মিলিটারি অপারেশনের পারমিশন নেওয়া বাধ্যতামূলক। এমনকি জরুরি ভিত্তিতে কোনো অপারেশনে যেতে হলেও তাকে অবশ্যই পরে অবহিত করতে হয়। অর্থাৎ তার অনুমতিক্রমে সেনাবাহিনী ঢাকাতে সব হত্যাকাণ্ড চালিয়েছে। শুধু তাই নয়, তিনি খবর রাখতেন যারা অপারেশনে ছাত্রদের উপর গুলি চালাতো না তাদেরকে নাজিমুদ্দৌলা অকথ্য ভাষায় গালাগাল করত। নাজিমুদ্দৌলা সাবেক কুখ্যাত ডিজিএফআই ডিজি মেজর জেনারেল আকবর হোসেনের এপিএস ছিলেন, অথচ তাকে এখনো পর্যন্ত তার সেই গুরুত্বপূর্ণ পদ থেকে সরানো হয়নি। ব্রিগেডিয়ার জেনারেল আকসার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ব্যুরো আইএবির ডিরেক্টরের দায়িত্বে আছেন। বহুল আলোচিত